আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা ক্ল্যাপসকরণ সহগ ব্যাখ্যা করব। তো পরীক্ষার মধ্যে প্রায় সময় ক্ল্যাপসকরণ সহগ ব্যাখ্যাটা এসে থাকে। তো ক্ল্যাপসকরণ সহগ ব্যাখ্যা করার পূর্বে আমরা কিছু তথ্য সম্পর্কে জেনে নেই। তো আমরা সকলেই জানি যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এল ইজ ইকুয়াল টু হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মূলত কি, আমরা যদি ইলেকট্রনের কথা বিবেচনা করি তো আমরা জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন চারপাশে ঘুরে। তো ইলেকট্রন যখন ঘূর্ণনশীল অবস্থায় থাকে তার মধ্যে একটা ভরবেগ সৃষ্টি হয় যাকে আমরা কৌণিক ভরবেগ, অরবিটালের জন্য অরবিটাল কৌণিক ভরবেগ বলে থাকি। এবং এই ইলেকট্রনের চারপাশেও সে নিজ অক্ষে চারদিকে ভাবে ঘুরতে থাকে। তখন সেই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সৃষ্টি হয় তাকে আমরা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে থাকি। আর এই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি। এস ইজ ইকুয়াল টু হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এখানে অরবিটালের জন্য যে ভরবেগটা সৃষ্টি হয় সেই ভরবেগ এবং এই ইলেকট্রন নিজ অক্ষে চারপাশে ঘুরতে থাকার জন্য যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সৃষ্টি হয় তাদের যে যোগফল থাকে আমরা বলে থাকি হচ্ছে মোট অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যে তাকে আমরা লিখতে পারি হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম প্লাস স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এখন ক্ল্যাপসকরণ সহগ ব্যাখ্যা করার জন্য আমাদেরকে একটা সিস্টেম বিবেচনা করে নিতে হবে এবং সেখান থেকে দুটা সাব সিস্টেম নিতে হবে। তো আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো নিয়ে কাজ করা হয়। তো কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে ক্ষুদ্র অংশের মধ্যে আমরা ইলেকট্রনকে বিবেচনা করে নিতে পারি, কারণ ইলেকট্রনই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র কণা কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে। তো আমরা ইলেকট্রন যদি বিবেচনা করি তো একটা অ্যাটম যদি নেই সেই অ্যাটমের ক্ষেত্রে দুটো ইলেকট্রন বিবেচনা করে নিব। এই অ্যাটমকে আমরা সম্পূর্ণ একটা সিস্টেম হিসেবে বিবেচনা করব। এর থেকে আমরা যদি দুটো ইলেকট্রন বিবেচনা করি এই ইলেকট্রনের ক্ষেত্রে দুইটা ইলেকট্রনের ঘূর্ণনশীল অবস্থায় থাকবে। তো এই ইলেকট্রন হচ্ছে আলাদা একটা স্পেসের মধ্যে অবস্থান করবে, ইলেকট্রন আলাদা একটা স্পেসের মধ্যে অবস্থান করবে। অর্থাৎ যখন ঘূর্ণনশীল অবস্থায় থাকবে তখন এই ইলেকট্রনের একটা ভরবেগ থাকবে, কৌণিক ভরবেগ, যাকে আমরা জে ওয়ান দ্বারা প্রকাশ করব। এবং এই ইলেকট্রনের জন্য আলাদা আরেকটা ভরবেগ থাকবে, সেটা হচ্ছে জে2 দ্বারা প্রকাশ করব। এই ইলেকট্রনের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা m1 দ্বারা প্রকাশ করব। এই ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে m2 দ্বারা প্রকাশ করব। তো এই যে সম্পূর্ণ অ্যাটমটা রয়েছে সেটা হচ্ছে একটা সিস্টেম। তো এই সম্পূর্ণ সিস্টেমের জন্য যে মোট কৌণিক ভরবেগ থাকবে সেটাকে আমরা জে দ্বারা প্রকাশ করব। তো জে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে জে1 প্লাস জে2 এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m ইজ ইকুয়াল টু লিখতে পারবো m1 প্লাস m2। তো এটাকে আমরা সহজভাবে বোঝার জন্য আমরা এখানে একটু দেখে নেই। তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে সম্পূর্ণ একটা সিস্টেম। সেই সিস্টেমের মধ্যে যে মোট কৌণিক ভরবেগটা আমরা লিখবো সেটা হচ্ছে জে এবং যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা থাকবে সেটা হচ্ছে এম। তো এই সিস্টেমের অভ্যন্তরে আলাদা আরো দুটা সাব সিস্টেম আমরা নিব যার স্পেস হচ্ছে আলাদা। তো এখানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা সাব সিস্টেম এবং এটা হচ্ছে আরেকটা সাব সিস্টেম। তো এই সিস্টেমের জন্য যে কৌণিক ভরবেগ সেটাকে আমরা জে ওয়ান দ্বারা প্রকাশ করব এবং এখানে যে সিস্টেমের মধ্যে যে কৌণিক ভরবেগটা থাকবে সেটাকে জে2 দ্বারা প্রকাশ করব। আবার এখানে যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেটাকে আমরা m1 দ্বারা প্রকাশ করব এবং এখানে যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেটাকে আমরা m2 দ্বারা প্রকাশ করব। তো এই জন্যই আমরা এখানে লিখতে পারবো যে এই সম্পূর্ণ সিস্টেমের জন্য যে মোট কৌণিক ভরবেগ সেটা হচ্ছে জে1 প্লাস জে2। তো আমরা জানি যে কোনো সিস্টেমের ক্ষেত্রে যে মোট কৌণিক ভরবেগ সেটা মেজার করার জন্য বা পরিমাপ করার জন্য অপারেটরের প্রয়োজন হয়। জে ওয়ানের জন্য যে অপারেটরগুলো আমাদের কাজে লাগবে সেগুলো হচ্ছে জে1। অপারেটরের ক্ষেত্রে সবসময় এটার উপরে ক্যাপ চিহ্ন দিতে হয়। তো জে1 স্কোয়ার এটা হচ্ছে একটা অপারেটর, জে1 জেড ক্যাপ, জে1 প্লাস। তো আমরা জানি যে এটা হচ্ছে একটা ল্যাডার অপারেটর। আর ল্যাডার অপারেটরের ক্ষেত্রে আমরা যে মানটা লিখতে পারি সেটা হচ্ছে জে1x প্লাস আই জে1 ওয়াই। তো এই যে কৌণিক ভরবেগটা রয়েছে এর তিনটা কম্পোনেন্ট আছে। তো তিনটা কম্পোনেন্ট হচ্ছে জে এক্স, জে ওয়াই এবং জে জেড। এই তিনটা কম্পোনেন্ট একত্রে আমরা জে ইজ ইকুয়াল টু লিখতে পারবো। সেমভাবে এটার অভ্যন্তরে যে সাব সিস্টেম রয়েছে সেই সাব সিস্টেমের যে জে ওয়ান রয়েছে তারও তো তিনটা কম্পোনেন্ট থাকবে। তো জে ওয়ানের তিনটা কম্পোনেন্ট কী কী? জে1x প্লাস জে1y প্লাস জে1z। তো জে2 এরও সেমভাবে আর তিনটা কম্পোনেন্ট থাকবে। তো জে2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? জে2x প্লাস জে2y প্লাস জে2z। এই ওয়ানের জন্য আমরা যে অপারেটরগুলো ব্যবহার করব সেটা হচ্ছে জে1 স্কোয়ার, এটা একটা অপারেটর, জে1z এটা আরেকটা অপারেটর, জে1 প্লাস। সেমভাবে জে1 মাইনাসও আমরা নিতে পারি। জে1 মাইনাস ইজ ইকুয়াল টু কী হবে? লেটার অপারেটর জে1 এক্স, শুধুমাত্র এখানে প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে, আই জে1 ওয়াই। তো
তো এই অপারেটরগুলো আমরা নিতে পারবো। তো এখন Z2 এর জন্য আমরা কোন কোন অপারেটর নিতে পারবো? Z2 এর জন্য আমরা নিতে পারবো হচ্ছে Z2 স্কোয়ার এই অপারেটরটা, Z2Z এই অপারেটরটা, Z2 প্লাস, তো Z2 প্লাস ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? Z2x প্লাস I Z2y, Z2x প্লাস I Z2y। তো Z2 মাইনাস অপারেটরের জন্য আমরা কি লিখতে পারবো? Z2x মাইনাস I Z2y। তো এখন আমরা প্রশ্নের আনসারে চলে যাই। এখানে আমরা খেয়াল করলে দেখব যে এখানে লিখে নিয়েছি যে একটি সিস্টেম বিবেচনা করি যার দুটি পৃথক ও নিরপেক্ষ সাবসিস্টেম 1 ও 2 এর কৌণিক ভরবেগ কি কি? J1 ভেক্টর এবং J2 ভেক্টর। কাজেই সিস্টেমটির মোট কৌণিক ভরবেগ কি লিখতে পারবো? J ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে J1 ভেক্টর প্লাস J2 ভেক্টর। তো এখানে J1 ভেক্টর পরিমাপ করা হয় J1 স্কোয়ার J1z ক্যাপ, J1 প্লাস ক্যাপ ইজ ইকুয়াল টু J1x ক্যাপ প্লাস I J1y ক্যাপ এবং J1 মাইনাস ক্যাপ ইজ ইকুয়াল টু J1x মাইনাস I J1y ক্যাপ ইত্যাদি অপারেটর দ্বারা। এবং J2 ভেক্টর পরিমাপ করার জন্য আমরা যে অপারেটরগুলো নিই সেটা হচ্ছে J2 স্কোয়ার, J2z, J2 প্লাস ইজ ইকুয়াল টু Z2x প্লাস I Z2y এবং J2 মাইনাস ইজ ইকুয়াল টু Z2x মাইনাস I Z2y ইত্যাদি অপারেটর দ্বারা। তো এখন আমরা একটা ব্যাপার খেয়াল করি, এখানে যে অপারেটরগুলো রয়েছে সেগুলো একে অপরের সাথে বিনিময় করে। তো আমরা প্রথমে কি লিখছিলাম যে J1 ইজ ইকুয়াল টু হচ্ছে J1x, J1y এবং J1z, এরা হচ্ছে কম্পোনেন্ট। কার কম্পোনেন্ট? এই J1 এর কম্পোনেন্ট। আবার J2 এর কম্পোনেন্ট কারা কারা? J2x, J2y এবং J2z, এই তিনটা কম্পোনেন্ট আছে। আর J এর কম্পোনেন্ট কি কি? J এর কম্পোনেন্ট হচ্ছে Jx, Jy এবং Jz, তাদের তিনটার যোগফলেই J এর মান। আবার J1 এর এই তিনটা কম্পোনেন্টের যোগফলেই হচ্ছে J1 এর মান। তো এখান থেকে আমরা খেয়াল করলে দেখব যে এরা একে অপরের সাথে বিনিময় করে বা কমিউট করে। তো বিনিময় করার ক্ষেত্রে আমরা খেয়াল করলে দেখব যে আমরা আগেও প্রমাণ করছি যে J1x এবং J1y যদি বিনিময় করে তাহলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে IH কাট J1z। তো এই বিনিময়ের যে মানগুলা এগুলো আমাদের বিভিন্ন প্রশ্নের সমাধানের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো আমরা কিভাবে মনে রাখতে পারবো? এখানে আমরা x, y এবং z এই ক্লকওয়াইজ ঘূর্ণনের মাধ্যমে মনে রাখতে পারি, কারণ যখনই আমরা এক্স এবং ওয়াই, এই যে এক্স ওয়াই যখন নিব, প্রথমে এক্স পরে ওয়াই যখন নিব তখন এখানে জেড চলে আসবে। তো যদি এর উল্টাটা হয় কিন্তু সামনে একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ ওয়াইটা যদি প্রথমে হয়, ওয়াইটা প্রথমে লিখি তারপর এক্স উল্টা বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তখন সেটা সামনে মাইনাস আসবে এবং মানটা সেমই থাকবে। এখন আমরা যদি ওয়াই এবং জেড নিই তখন আমরা কি করতে পারি? J1 ওয়াই, J1 জেড, তো IH কাটেই থাকবে। তো এখানে J1 জেড আসছে, যখন ওয়াই জেড নিব তখন আনসারটা আসবে J1x, J1x। তো যখন আমরা জেড এবং এক্স নিব তখন J1y চলে আসবে, অর্থাৎ J1 জেড, J1x ইজ ইকুয়াল টু IH কাট J1y। সেমভাবে এই 2 এর ক্ষেত্রেও আমরা এভাবে লিখতে পারি যে J2x, J2y ইজ ইকুয়াল টু IH কাট J2z। তো J2y, J2z ইজ ইকুয়াল টু IH কাট J2x, J2z, J2x ইজ ইকুয়াল টু IH কাট J2y। যখনই বিনিময় সম্পর্কগুলোর ক্ষেত্রে 0 না এসে অন্য কোনো মান আসবে তার মানে এরা একে অপরের সাথে বিনিময় করে না, এখানে অনিশ্চয়তা সম্পর্ক চলে আসে। আমরা অনিশ্চয়তা সম্পর্ক থেকে জানি যে যখন একটা নির্ণয় করা যায় তখন আরেকটা নির্ণয় করা যায় না, অর্থাৎ ভরবেগ যখন নির্ণয় করা যায় তখন যে অবস্থান সেটা নির্ণয় করা যায় না, অবস্থান নির্ণয় করা যায় না। তো এটা আমরা অনিশ্চয়তা নীতি থেকে পড়ছি। তো এখানে J1x যদি নির্ণয় করা যায় তাহলে সঠিকভাবে আমরা J1y পরিমাপ করতে পারবো না। আবার যদি আমরা J1y সঠিকভাবে পরিমাপ করি তো J1x সঠিকভাবে পরিমাপ করতে পারবো না, কারণ এখানে 0 আসে না। যদি 0 আসে তাহলে আমরা বলতে পারবো যে দুইটাই আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারবো। তো এরা একে অপরের সাথে কমিউট করে না। তো এবার কয়েকটা অপারেটর দেখব যারা একে অপরের সাথে বিনিময় করে, অর্থাৎ এখানে খেয়াল করলে দেখব যে J1 স্কোয়ার এই অপারেটরটা J1z এর সাথে বিনিময় করে, অর্থাৎ এদের দুজনের যে বিনিময় সম্পর্ক তার মান আসে হচ্ছে 0। সেমভাবে J2 স্কোয়ার অপারেটরটা J2
টু জেডের সাথে বিনিময় করে এবং তাদের মান আসে 0। যেহেতু 0 আসবে সেহেতু এরা একে অপরের সাথে বিনিময় করে এবং এদের একটা যদি আমরা পরিমাপ করতে পারি তো অপরটাও সেমভাবে সঠিকভাবে পরিমাপ করতে পারবো। তো এখানে আরেকটা বিনিময় সম্পর্ক দেখায়, যেটা হচ্ছে J1 স্কোয়ার এই অপারেটর এবং J2 স্কোয়ার এই অপারেটরটাও আমরা বিনিময় করতে পারবো। তো এই তিনটাকে আমরা একসাথে কীভাবে লিখতে পারি, যে J1 ক্যাপ স্কোয়ার J1Z ইজ ইকুয়াল টু J2 ক্যাপ স্কোয়ার J2Z ইজ ইকুয়াল টু J1 স্কোয়ার J2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এখন আমরা এই J1 স্কোয়ার J1Z ইজ ইকুয়াল টু J2 স্কোয়ার J2Z ইজ ইকুয়াল টু J1 স্কোয়ার J2 স্কোয়ার এই বিনিময় সম্পর্কটা লিখব। তো এখানে আমরা কি লিখতে পারি, যে J1 ক্যাপ স্কোয়ার J1Z ইজ ইকুয়াল টু J2 ক্যাপ স্কোয়ার J2Z ইজ ইকুয়াল টু J1 স্কোয়ার J2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা একটু খেয়াল করি, এখানে বিনিময় সম্পর্কটা লিখে নিলাম। তো এই বিনিময় সম্পর্কের ক্ষেত্রে যদি আমরা সিস্টেমটা আবার লিখি, তো এই সম্পূর্ণ সিস্টেম যাকে আমরা যে দ্বারা প্রকাশ করি মোট যে সিস্টেমের কৌণিক ভরবেগ এবং এর যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেটা m দ্বারা প্রকাশ করি, তাহলে এই সাব সিস্টেমের ক্ষেত্রে আমরা কী দ্বারা প্রকাশ করি, J1 এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে m1। তো এটা হচ্ছে J2 m2। হ্যাঁ, আর এই সম্পূর্ণ সিস্টেমটার ক্ষেত্রে J ইজ ইকুয়াল টু J1 প্লাস J2, এটুকু তো আমাদের মাথায় আছে, তাই না? তো এখানে J1 এবং m1-এর যে যুগপদ আইগেন ভেক্টর সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, যে আইগেন ভেক্টরের ক্ষেত্রে J1 m1 এটা ক্যাটের ভিতরে লিখতে পারি। আমরা জানি যে ক্যাটকে এভাবে প্রকাশ করা হয়। তো এই ক্যাট J1 m1 এইটা দ্বারা বোঝাই হচ্ছে একটা অবস্থান, অর্থাৎ একটা সিস্টেমের ভিতরে যে স্পেসটা রয়েছে সেই স্পেসের যে অবস্থাটা সেটা প্রকাশ করে হচ্ছে ক্যাট J1 m1। তো এখানে আমরা J1 স্কোয়ারের জন্য যে কোয়ান্টাম নাম্বারটা রয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, সেটাকে আমরা স্মল J1 দ্বারা প্রকাশ করব এবং এই J1Z এর জন্য যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার রয়েছে সেটাকে আমরা m1 দ্বারা প্রকাশ করব। তাহলে এই সম্পূর্ণ যে বিনিময় সম্পর্কটা রয়েছে, বিনিময় সম্পর্কের ক্ষেত্রে যে স্পেসটা রয়েছে স্টেটটা রয়েছে সেই স্টেটটা হচ্ছে বা আইগেন ভেক্টরটা হচ্ছে ক্যাট J1 m1। সেমভাবে এই J2 স্কোয়ারকে আমরা J2 স্মল J2 দ্বারা প্রকাশ করব এবং J2Zকে আমরা m2 দ্বারা প্রকাশ করব। তাহলে এই যে অবস্থানের জন্য যে বিনিময় সম্পর্কটা রয়েছে সেটা স্টেটটা কি হবে, সেই স্টেটটাকে আমরা প্রকাশ করতে পারবো হচ্ছে J2 m2 দ্বারা। আর এখানে J1 স্কোয়ারকে যেহেতু J1 দ্বারা প্রকাশ করছি, তাহলে এখানেও তো J1 স্কোয়ার হচ্ছে J1 এবং J2 স্কোয়ার হচ্ছে J2। হ্যাঁ, তো এভাবে আমরা প্রকাশ করতে পারি। তো এখানে আমরা আইগেন স্টেটগুলো লিখে নিব, যে প্রথমে লিখব J1 স্কোয়ার এবং J1Z এর যুগপদ যে আইগেন ভেক্টর, এই যে এটার জন্য J1 স্কোয়ার এবং J1Z। তো এই যে প্রথম যে বিনিময় সম্পর্কটা রয়েছে সেটার যে আইগেন ভেক্টরটা আমরা লিখতে পারি এভাবে, যে J1 স্কোয়ার এবং J1Z এর যুগপদ আইগেন ভেক্টর ক্যাট J1 m1 এবং এই J2 স্কোয়ার এবং J2Z এর জন্য যে আইগেন ভেক্টর রয়েছে সেটা হচ্ছে J2 স্কোয়ার এবং J2Z এর যুগপদ আইগেন ভেক্টর ক্যাট J2 m2। তো এখন এই ব্যাপারটা একটু খেয়াল করি, যে J1 ক্যাপ স্কোয়ার J2 ক্যাপ স্কোয়ার কি। এখানে খেয়াল করলে দেখব যে আমাদের যে সম্পূর্ণ সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের ক্ষেত্রে এটা হচ্ছে আলাদা একটা স্পেস, এটা হচ্ছে আলাদা একটা স্পেস, অর্থাৎ যে সাব সিস্টেমগুলো রয়েছে তারা একে অপরের থেকে নিরপেক্ষ আলাদা। এখন যখনই এই সিস্টেমের ক্ষেত্রে J1 স্কোয়ার মানে প্রথম সাব সিস্টেমটা এবং J2 স্কোয়ার মানে হচ্ছে দ্বিতীয় সাব সিস্টেম, এবং দুইটা সাব সিস্টেম যখন বিনিময় করতেছে যে J1 স্কোয়ার এবং J2 স্কোয়ার, এ থেকে আমরা কি বলতে পারি, বিনিময় করা মানে হচ্ছে তাদের দুজনের মান হচ্ছে 0। তো যখনই তারা বিনিময় করবে তখনই আমরা এই যে J1 স্কোয়ার J1Z J2 স্কোয়ার J2Z এর জন্য যে আইগেন ভেক্টরগুলো পাইছি J1 m1 ক্যাট J2 m2। তো এখানে আমি আলাদা লিখি যে
এটা হচ্ছে প্রথম যে সিস্টেমটা রয়েছে সাবসিস্টেম, তার জন্য যে আইগেন ভেক্টর সেটা হচ্ছে J1 M1, এবং দ্বিতীয় যে স্টেটটা রয়েছে বা দ্বিতীয় যে সাবসিস্টেমটা রয়েছে তার জন্য যে আইগেন ভেক্টর সেটা হচ্ছে ক্যাট J2 M2। যেহেতু আমরা এখানে খেয়াল করলে দেখব যে J1 স্কোয়ার J2 স্কোয়ার মানে প্রথম সাবসিস্টেম এবং দ্বিতীয় সাবসিস্টেমের যে কৌণিক ভরবেগটা রয়েছে সেই কৌণিক ভরবেগেও বিনিময় করতেছে, কারণ তাদের মানটা হচ্ছে 0। তাই আমরা এদেরকে যুগপৎভাবে লিখতে পারবো। যখনই দেখব যে তারা বিনিময় করতেছে তখন তাদেরকে একত্রে আমরা লিখতে পারি যে ক্যাট J1 M1 J2 M2। তো J1 M1 J2 M2, তো এটাই আমরা এখন লিখব। তো এখানে লিখতে পারি যে J1 স্কোয়ার J2 স্কোয়ার J1 Z এবং J2 Z। এখানে কারা কারা আছে, J1 স্কোয়ার আছে, J1 Z আছে, J2 স্কোয়ার J2 Z, তো এটাই J2 স্কোয়ার এখানে হবে। তো J1 স্কোয়ার J2 স্কোয়ার। তো এই চারটা যে অপারেটর রয়েছে সেই অপারেটরগুলো একে অপরের সাথে বিনিময় করে, কারণ এই যে এখান থেকে আমরা বলতে পারি যে J1 স্কোয়ার J2 স্কোয়ার, J1 এর যে কম্পোনেন্টগুলো রয়েছে সেটাই তো হচ্ছে J1 Z, এবং J2 স্কোয়ার যে কম্পোনেন্ট সেটাই তো J2 Z। তো যেহেতু এইটা বিনিময় করতেছে তাহলে আমরা লিখতে পারি যে এর যুগপৎ আইগেন ভেক্টর, এর যুগপৎ আইগেন ভেক্টর ক্যাট J1 J2 M1 M2। তো আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পারছি। এখন আমরা আরেকটা পেজের মধ্যে পরবর্তী অংশটুকু করব। তো আমাদের সুবিধার জন্য শেষের লাইনটা এখানে আবার তুলে নিলাম যে J1 স্কোয়ার J2 স্কোয়ার J1 Z এবং J2 Z এর যুগপৎ আইগেন ভেক্টর হচ্ছে J1 J2 M1 M2। এরা হচ্ছে এক একটা অপারেটর। তো অপারেটরের উপরে অবশ্যই ক্যাপ চিহ্ন দিতে হবে। এখন আমাদেরকে আইগেন মান এবং আইগেন মান সমীকরণ সম্পর্কে একটু জানতে হবে। তো আইগেন মান সমীকরণ কি? আইগেন মান সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ যেখানে কোনো অপারেটর দ্বারা কোনো স্টেট বা কোনো অপেক্ষক অপারেট হয়ে একটা আইগেন মান প্রদান করে এবং যে স্টেট তারা অপারেট হয় সেম স্টেট বা অপেক্ষকটাই পুনরায় দেয়। তো আমরা যেহেতু এখানে স্টেটটা নিয়েছি হচ্ছে J1 J2 M1 M2 এবং এই অপারেটরগুলো নিয়েছি, তো এই অপারেটর দ্বারা এই স্টেটকে অপারেট করব, তখন একটা মান পাওয়া যাবে এবং যে স্টেটটার দ্বারা আমরা অপারেট করব সেম স্টেটে পাওয়া যাবে। তো এই যে মানগুলো রয়েছে এক একটা মানের জন্য এক একটা আইগেন মান আমরা পাবো। এখানে আইগেন মানগুলো কোত্থেকে আসছে সেটা প্রতিপাদন করার দরকার নাই, সরাসরি আমরা আইগেন মানগুলো নিয়ে আসবো। তো এখানে আমরা দুইটা সূত্র বা দুইটা সমীকরণ সম্পর্কে জানলেই হবে, তাহলে আমরা এই চারটা সমীকরণ নিয়ে আনসার করতে পারবো। তো আমরা যদি দেখি তাহলে J ক্যাপ স্কোয়ার, তো এই যে এই অপারেটরটা রয়েছে এই অপারেটর দ্বারা যদি আমরা এই আইগেন স্টেটকে অপারেট করি, যেহেতু এরা বিনিময়যোগ্য তো আমরা সেম স্টেট দ্বারাই অপারেট করতে পারবো, এক্সট্রা কোনো স্টেট নিয়ে আসার দরকার নাই। তো এই স্টেট দ্বারাই আমরা এটাকে চারটাকে আমরা অপারেট করতে পারবো। তো আমরা কি করলাম, এই যে ক্যাপ স্কোয়ারের জন্য এই আইগেন স্টেট দ্বারা অপারেট করলাম। তো J1 J2 M1 M2 এটা দ্বারা অপারেট করলে আমরা কি বললাম যে আইগেন মান সমীকরণের ক্ষেত্রে সেম স্টেটে পাওয়া যাবে। তো সেম স্টেটটা এখানে লিখে নিলাম যে J1 J2 M1 M2। আর কি পাওয়া যাবে, একটা আইগেন মান পাওয়া যাবে। তো এই আইগেন মানটা এক একটা অপারেটরের জন্য এক একটা পাওয়া যায়। তো J ক্যাপ স্কোয়ারের জন্য যে আইগেন মানটা পাওয়া যায় সেটা হচ্ছে J ইন্টু J প্লাস 1 H কাট স্কোয়ার। তো J ক্যাপ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাইছি, J ইন্টু J প্লাস 1 H কাট স্কোয়ার। তাহলে শুধু J ইজ ইকুয়াল টু কি আমি এখানে লিখে দিই, তো যদিও এটা প্রয়োজন নাই। তো J ক্যাপ স্কোয়ারের মান পাইছি হচ্ছে এটা হচ্ছে আইগেন মান, আর এটা হচ্ছে একটা স্টেট বা ভেক্টর অবস্থা। তো J ক্যাপ স্কোয়ারের আইগেন মান হচ্ছে J ইন্টু J প্লাস 1 H কাট স্কোয়ার। তাহলে শুধু J ক্যাপ ইজ ইকুয়াল টু কী হবে, রুট J ইন্টু J প্লাস 1, আর H কাট স্কোয়ার রুটের উপরে বসলে স্কোয়ারের রুটে কাটা যাবে, তো আমরা রুটের বাইরে H কাটটা লিখতে পারবো। এটা হচ্ছে এই J ক্যাপ
যদি আমরা পরিমাপ করি অপারেটরটা, তাহলে এই মানটা পাওয়া যাবে রুট জে ইন্টু জে প্লাস 1 ইন্টু এইচ কাট। তো এখানে জে ক্যাপ স্কোয়ারের মান হচ্ছে জে ইন্টু জে প্লাস 1 এইচ কাট স্কোয়ার। আবার আরেকটা অপারেটর যদি আমরা নিয়ে আসি, সেটা হচ্ছে জে জেড। তো জে জেড অপারেটরটা সেম স্টেটের উপরে যদি অপারেট করে, তো জে 1 জে 2 এম 1 এম 2। এখানে আমরা সেম স্টেটের উপর অপারেট কেন করতেছি? কারণ এরা হচ্ছে বিনিময়যোগ্য, অর্থাৎ এদেরকে যদি বিনিময় করি তাহলে আমরা 0 আনসার পাবো। জে জেডকে যদি অপারেট করি তাহলে আইগেন যে মানটা পাবো সেটা হচ্ছে এম এইচ কাট। তো আইগেন মানের সাথে সাথে যে স্টেট দ্বারা এই অপারেটরকে অপারেট করলাম সেম স্টেটটাই পাওয়া যাবে। তো সেম স্টেটটা এখানে লিখে নেই, জে 1 জে 2 এম 1 এম 2, আর আইগেন মানটা কি পাওয়া যাবে? এম এইচ কাট। তো এই দুইটা সমীকরণ আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। মোট সিস্টেমের জন্য জে এবং এই জে এর জন্য যে অপারেটরটা আমরা নেই সেটাই হচ্ছে জে ক্যাপ, হ্যাঁ, বা জে ক্যাপ স্কোয়ার। তো এখানে আমরা খেয়াল করলে দেখবো যে এই সিস্টেমের যে দুইটা সাব সিস্টেম আছে সেটা হচ্ছে জে 1 এবং জে 2, তাদের জন্য যে আমরা অপারেটরটা নিব। তো এখানে জে ক্যাপ স্কোয়ার না, তো জে 1 ক্যাপ স্কোয়ার, আর এটার জন্য যে অপারেটরটা নেব সেটা হচ্ছে জে 2 ক্যাপ স্কোয়ার। তো এখানে জে ক্যাপ স্কোয়ারের জন্য আইগেন মানটা পাইছি হচ্ছে জে ইন্টু জে প্লাস 1 ইন্টু এইচ কাট স্কোয়ার। তাহলে জে 1 ক্যাপ স্কোয়ারের জন্য কি পাবো? সেম মানটাই পাবো, শুধুমাত্র এখানে হবে জে 1, এই জে এর জায়গায় শুধু 1 হবে, আর কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমরা জে 1 ক্যাপ স্কোয়ারের জন্য যে আইগেন মানটা পাবো বা আইগেন সমীকরণটা পাবো সেটা হচ্ছে জে 1 ক্যাপ স্কোয়ার, তো জে 1 জে 2 এম 1 এম 2। এটা তো আমাদের আইগেন স্টেট, যেহেতু এরা বিনিময়যোগ্য তো আইগেন স্টেটের কোনো পরিবর্তন হবে না। আর এই যে 1 ক্যাপ স্কোয়ারের জন্য আমরা যে আইগেন মানটা পাবো সেটা হচ্ছে জে 1 জে 1 প্লাস 1 এইচ কাট স্কোয়ার, জে 1 জে 2 এম 1 এম 2। তো সেমভাবে জে 2 স্কোয়ারের জন্য কি পাবো? এই জে 1 এর জায়গায় জে 2 বসায় দিলেই হবে। তো জে 2 ক্যাপ স্কোয়ারের জন্য পাবো হচ্ছে জে 1 জে 2 এম 1 এম 2, আর এখানে হবে জে 2 ইন্টু জে 2 প্লাস 1 এইচ কাট স্কোয়ার, আর যে স্টেট সে স্টেটে পাওয়া যাবে জে 1 জে 2 এম 1 এম 2। তো এটা তো আমরা দেখলাম এই জে ক্যাপ স্কোয়ারের জন্য। এখন জে জেড ক্যাপের জন্য কি পাবো? জে জেড মূলত কি? জে জেড হচ্ছে এইখানে আমরা যে কৌণিক ভরবেগটা নিলাম সেই কৌণিক ভরবেগের একটা উপাংশ হচ্ছে জে জেড। তো এখানে জে 1 এর যে কৌণিক উপাংশটা রয়েছে, কৌণিক ভরবেগের যে উপাংশ রয়েছে সেটা হচ্ছে জে 1 জেড, আর এখানে জে 2 জেড। এটা হচ্ছে জে জেড হচ্ছে এই জে এর কৌণিক উপাংশের কম্পোনেন্ট। তো জে 1 এর জন্য যে কম্পোনেন্ট সেটা হচ্ছে জে 1 জেড, এবং জে 2 এর জন্য যে কম্পোনেন্ট সেটা হচ্ছে জে 2 জেড। তো এখানে আমরা জে জেডের জন্য পেলাম হচ্ছে এই জে 1 জে 2 এম 1 এম 2 স্টেটের উপর অপারেট করে এম এইচ কাট আইগেন মানটা। তো জে 1 জেডের জন্য আমরা যদি অপারেট করি তাহলে সেম মানটাই পাবো, শুধুমাত্র এম এর জায়গায় এম 1 হবে, আর এইচ কাট তো একটা ধ্রুব মান, এটার তো কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমরা প্রথম যে সাব সিস্টেমটা রয়েছে সেটার জন্য আমরা পাবো হচ্ছে এম 1 এইচ কাট। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে জে 1 জেড ক্যাপ যদি সেম স্টেটের উপর অপারেট করে, জে 1 জে 2 এম 1 এম 2 অপারেট করে, তখন আমরা পাবো হচ্ছে এম 1 এইচ কাট। আর যে স্টেটটা রয়েছে আমরা সেম স্টেটটাই পাবো। তো জে 1 জে 2 এম 1 এম 2 এটাই পাবো। আবার দ্বিতীয় যে সাব সিস্টেমটা রয়েছে সেটার জন্য আমরা কি করতে পারি? জে 2 জেড ক্যাপ এই সেম স্টেটের উপর অপারেট করবে এম 1 এম 2, তখন আমরা পাবো হচ্ছে এই এম 1 এর জায়গায় শুধু এম 2 বসবে, এম 2 এইচ কাট জে 1 জে 2 এম 1 এম 2। তো এখন আমাদের প্রশ্নের আনসারের মধ্যে কাজ হচ্ছে এই মানগুলো বসানো। তো আমরা কি মান বসাবো? প্রথমে হচ্ছে জে 1 ক্যাপ স্কোয়ারের উপরে অপারেট করব, তারপর হচ্ছে জে 2 ক্যাপ স্কোয়ারের উপর অপারেট করব, জে 1 জেড ক্যাপের উপর অপারেট করব, জে 2 জেড, অর্থাৎ এই যে এই অংশগুলো লিখব, জে 1 ক্যাপ স্কোয়ার জে 2 ক্যাপ স্কোয়ার জে 1 জেড জে 2 জেড, এই যে এই মানগুলা এখানে তুলে নিব, সরাসরি এখান থেকে দেখে দেখে তুলে নিব। তো এখানে আমরা কি লিখতে পারি? প্রথমে হচ্ছে সুতরাং জে 1
ক্যাপ স্কোয়ার J1 J2 M1 M2 ইজ ইকুয়াল টু হবে J1 প্লাস 1 H কাট স্কোয়ার। তো সেম স্টেটে পাওয়া যাবে J1 J2 M1 M2। তারপর হচ্ছে আমরা J2 ক্যাপ স্কোয়ারের উপর অপারেট করব সেম স্টেটের মধ্যে J ক্যাপ 2 স্কোয়ার J1 J2 M1 M2 যেমন ইজ ইকুয়াল টু, তো আমরা পাবো হচ্ছে J2 প্লাস 1 H কাট স্কোয়ার J1 J2 M1 M2। এখন আমরা J1 Z এর উপর অপারেট করব, তাহলে কি পাবো J1 Z2। আমরা স্টেটটা কিন্তু সেমই রাখতেছি, কারণ হচ্ছে এরা একে অপরের উপর বিনিময় করতে পারে, এজন্য স্টেটের কোনো পরিবর্তন হবে না। M1 M2 ইজ ইকুয়াল টু, এখানে পাবো হচ্ছে M1 H কাট M1 H কাট আইগেন মান, এবং স্টেটটা পাবো হচ্ছে J1 J2 M1 M2। তো আমরা J2 Z এর উপর যদি অপারেট করি J2 Z সেম স্টেটের উপর J1 J2 M1 M2 ইজ ইকুয়াল টু, এখানে হবে M2 H কাট আর মানটা পাবো J1 J2 M1 M2। তো এই সম্পূর্ণ মানটাকে আমরা 1 নং সমীকরণ দিব। তো এতক্ষণ আমরা যা কাজ করলাম সেটা হচ্ছে সাব সিস্টেমের জন্য। এখন আমরা সম্পূর্ণ যে সিস্টেমটা রয়েছে সেটার জন্য কিছু আইগেন মান লিখব। তো এখানে আমরা একটু খেয়াল করলে দেখব যে আমরা যে সিস্টেমটা নিয়েছিলাম সেই সিস্টেমটা হচ্ছে, তো আমি এখানে এরকম ওই সিস্টেম হবে এরকম কিন্তু না, আমি বোঝানোর জন্য সিস্টেমটা এইভাবে দেখাচ্ছি। তো আমাদের সিস্টেমগুলো হচ্ছে কোয়ান্টাম যে কণাগুলো রয়েছে সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করবে। তো এখানে আমরা যে সিস্টেমটা নিলাম সম্পূর্ণ সিস্টেমের ক্ষেত্রে যে কৌণিক ভরবেগটা রয়েছে সেটা হচ্ছে J, এবং যে দুইটা সাব সিস্টেম রয়েছে নিরপেক্ষ দুইটা সাব সিস্টেম সেটা হচ্ছে J1 কৌণিক ভরবেগ, একটা হচ্ছে J2 কৌণিক ভরবেগ। আমরা দেখলাম যে J1 ক্যাপ স্কোয়ার যে অপারেটরটা রয়েছে সেটা J2 ক্যাপ স্কোয়ার অপারেটরের সাথে বিনিময় করে, অর্থাৎ তাদের মান হয় 0। তো J1 এর যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে J1 এর কম্পোনেন্ট হচ্ছে J1X J1Y এবং J1Z, এবং J2 এর যে কম্পোনেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে J2X J2Y এবং J2Z। যেহেতু J1 এবং J2 এর অপারেটরদ্বয় বিনিময় করে সেহেতু তাদের কম্পোনেন্টগুলোও একে অপরের সাথে বিনিময় করে। তো এখান থেকে আমরা বলতে পারি যে এই J1 স্কোয়ার J2 স্কোয়ার একে অপরের সাথে অপারেট করার ফলে আমরা যে বিনিময় সম্পর্ক পাই সেটা হচ্ছে 0, এবং এরা বিনিময় করে সেহেতু এই যে বা সম্পূর্ণ সিস্টেমের যে কৌণিক ভরবেগ তারাও এই J1 এর সাথে এবং J2 এর সাথে বিনিময় করে। এখানে আমরা খেয়াল করলে দেখব যে লিখছি যে J স্কোয়ার মানে কি J1 এবং J2 এর সমষ্টি, তো J আর J স্কোয়ার হবে J1 প্লাস J2 হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা সূত্রের মধ্যে ফেলতে পারি A প্লাস B হোল স্কোয়ার J1 স্কোয়ার প্লাস J2 স্কোয়ার প্লাস 2J1 J2। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এটা বোঝাতে চাচ্ছি যে যে মানটা রয়েছে কৌণিক ভরবেগটা রয়েছে সেটা J1 এবং J2 এর সমষ্টি। তো এই যে সমষ্টি থাকার কারণে আমরা যে বিনিময় সম্পর্কগুলো পাই সেটা হচ্ছে এই J1 এর সাথে বিনিময় করে, এই J2 এর সাথে বিনিময় করে, এই J এর সাথে বিনিময় করে, বা Jx Jy এর সাথে বিনিময় করে। আমাদের যেহেতু শুধু কম্পোনেন্ট J প্রয়োজন তো শুধুমাত্র এই কম্পোনেন্টটাই লিখলাম। তো এই যে ক্যাপ স্কোয়ার যে অপারেটরটা রয়েছে সেটা J1 ক্যাপের সাথে বিনিময় করে J স্কোয়ার ক্যাপ, অর্থাৎ এই অপারেটরটা J2 এর সাথেও বিনিময় করে, J স্কোয়ার অপারেটরটা J এর সাথে বিনিময় করে। তো এই Jটা J1 Z এর সাথে বিনিময় করে, যেটা J2 Z এর সাথে বিনিময় করে, এই যে J1 এর সাথে বিনিময় করে, এই যে J2 এর সাথে বিনিময় করে। তো আমরা এইটাই লিখছি এখানে। তো এই বিনিময় সম্পর্কটা আমরা এখানে তুলে নিলাম। তো এই যে এই ক্ষেত্রে আমরা দেখব যে
জে ওয়ানের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার যেটা ধরছিলাম সেটা হচ্ছে স্মল জে ওয়ান, এবং জে টু এর জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে স্মল জে টু। আবার আমরা জে ওয়ান জেড এর জন্য যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ধরছিলাম সেটা হচ্ছে এম ওয়ান, এবং জে টু জেড এর জন্য এম টু। তো এখানে খেয়াল করলে দেখবো যে আমরা জে ওয়ানের জন্য স্মল জে ওয়ান দিলাম, জে টু এর জন্য স্মল জে টু দিলাম। তো এই যে ক্যাপিটাল জে হচ্ছে সম্পূর্ণ সিস্টেমের জন্য যে কৌণিক ভরবেগ সেটা নির্দেশ করে। তো এই সম্পূর্ণ সিস্টেমের যে কৌণিক ভরবেগ সেটার জন্য আমরা যে মানটা ধরবো সেটা হচ্ছে শুধু জে, স্মল শুধু জে। আবার এখানে জে জেডের জন্য আমরা কি ধরতে পারি, এখানে জে ওয়ান জেডের জন্য এম ওয়ান ধরছি, জে টু জেডের জন্য এম টু ধরছি। তো শুধু জে জেডের জন্য আমরা সম্পূর্ণ সিস্টেমের জন্য আমরা কি ধরতে পারি, শুধু এম। তো এটা খেয়াল রাখবো। তাহলে আমাদের যে স্টেটটা হবে সেটা হবে জে ওয়ান জে টু এম এবং জে। তাহলে এখানে আমরা এই বিনিময় সম্পর্কগুলো থেকে আমাদের স্টেটটা লিখতে পারি ক্যাট জে ওয়ান জে টু আর হচ্ছে জে এম। তো এখানে আমরা লিখবো যে জে ওয়ান স্কোয়ার জে টু স্কোয়ার জে স্কোয়ার এবং জে জেডের জন্য যুগপদ আইগেন ভেক্টর হচ্ছে জে ওয়ান জে টু জে এম। এখন যুগপদভাবে কেন লিখছি, কারণ হচ্ছে এরা পরস্পর বিনিময় করে, অর্থাৎ এদের মান হয় জিরো। এই জন্য আমরা যুগপদভাবে লিখতে পারবো যে ক্যাট জে ওয়ান জে টু জে এম। তো এটা এখানে লিখবো আমরা এখন যে সুতরাং জে ওয়ান স্কোয়ার জে ওয়ান স্কোয়ার জে টু স্কোয়ার জে স্কোয়ার জে জেড এর যুগপদ আইগেন ভেক্টর ক্যাট জে ওয়ান জে টু জে এম। তো এই যুগপদ আইগেন ভেক্টরের জন্য আমরা এখন সমীকরণ নির্ণয় করব। তো জে ওয়ান স্কোয়ারের জন্য যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে এই যে এটাই তো পাবো, জে ওয়ান ক্যাপ স্কোয়ার এটাই পাবো, কিন্তু এখানে স্টেটটা কিন্তু পরিবর্তন হবে। এই ক্ষেত্রে জে ওয়ান ক্যাপ স্কোয়ারের জন্য যে স্টেটটা আমরা নিব সেটা হচ্ছে ক্যাট জে ওয়ান জে টু জে এম। এটা খেয়াল রাখতে হবে। তো জে ওয়ান ক্যাপ স্কোয়ারের জন্য আমরা নিতে পারি জে ওয়ান জে টু এম ওয়ান এম টু। তো আমরা মানটা কী পাবো, জে ওয়ানের জন্য সেম মানটাই পাবো, শুধুমাত্র স্টেটটার পরিবর্তন। জে ওয়ান ইন্টু জে ওয়ান প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার জে ওয়ান জে টু এম ওয়ান সরি এখানে জে ওয়ান জে টু স্টেটটা কি জে এম। তো আমি তো এখানে একটু ভুল করছি, এখানে জে এম। তো এখানেও কি হবে জে এম। তো সেমভাবে আমরা জে টু স্কোয়ারের জন্য আমরা মান পাবো কি জে টু ক্যাপ স্কোয়ার, সেম স্টেটের মধ্যে আমরা অপারেট করব। জে ওয়ান জে টু জে এম ইজ ইকুয়াল টু কী হবে, এখানে জে টু ইন্টু জে টু প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার, মানে জে ওয়ানের জায়গায় শুধু জে টু বসবে, আর স্টেটটা তো সেমই হবে যে জে ওয়ান জে টু জে এম। এখন আমরা এই জে স্কোয়ারের জন্য অপারেট করব। তো জে স্কোয়ারের জন্য কি হবে, জে স্কোয়ার তো জে ওয়ান জে টু এম জে এম, এখানে অপারেট চিহ্ন হবে না। তাহলে মানটা পাবো কি, এই জে ওয়ানের জন্য আমরা এই মানটা পাইছি, জে টু এর জন্য শুধু জে এর জন্য কী পাবো, সেম মানটাই পাবো না আইগেন মান। তো জে ইন জে প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার জে ওয়ান জে টু জে এম। তারপর হচ্ছে আরেকটা মান জে জেডের জন্য। তো জে জেডের জন্য আমরা কি পেতে পারি, এখানে জে ক্যাপ জেড। তো এটাকে যদি আমরা অপারেট করি জে ওয়ান জে টু জে এম, এখানে কেন ক্যাপ চিহ্ন হবে না, আমরা জানি অপারেটরের ক্ষেত্রে ক্যাপ চিহ্ন হয়। এটা তো আমরা কি জানি, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, একটা নাম্বার পাওয়া যাবে, সেই নাম্বারটাতে তো অবশ্যই আমরা ক্যাপ চিহ্ন ব্যবহার করব না, এটা তো আর অপারেটর হিসেবে কাজ করতেছে না, এটা একটা স্টেট। তো এখানে আমরা কি পেতে পারি, এই যে এখানে জে ওয়ান জেডের জন্য পাইছি এম ওয়ান এইচ কাট, জে টু জেডের জন্য পাইছি এম টু এইচ কাট। তো শুধু জে জেডের জন্য কী পাবো, শুধু এম, যেহেতু আমরা এম হিসেবে ধরছি। তো এই যে
এই যে জেডের জন্য আমরা যে মানটা ধরছি সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m। তো এখানে আমরা যে আইগেন মানটা পাবো সেটা হচ্ছে mh কাট, আর সবটা ঠিক থাকবে J1 J2 Jm। তো এই যে সমীকরণগুলো পাইছি এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তো এখানে আমরা মূলত কাজটা কি করছি, যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমে যে দুইটা সাব সিস্টেম আছে সেই দুইটা সাব সিস্টেমের জন্য যে সমীকরণগুলো পাবো সেগুলো হচ্ছে 1 নং সমীকরণে। আর আমরা যে মোট সিস্টেমটা নিলাম মোট কৌণিক ভরবেগ যে, তো সেই মোট কৌণিক ভরবেগের জন্য আমরা যে মানগুলো পাবো এই যে 2 নং সমীকরণের ক্ষেত্রে। তো এখানে হচ্ছে অযুগ্ম মানে হচ্ছে আলাদা আলাদা ভেঙে ভেঙে J1 আর J2, এবং যুগ্ম মানে হচ্ছে J1 এবং J2 যোগ করে সম্পূর্ণ অংশ বা সিস্টেমের জন্য J এর মানের ক্ষেত্রে এটা হচ্ছে যুগ্ম অংশের ক্ষেত্রে পাবো, এটা হচ্ছে অযুগ্ম অংশের ক্ষেত্রে। তো এখন আমরা কি কাজ করতে পারি, 1 নং এবং 2 নং সমীকরণ তুলনা করব। তো 1 নং সমীকরণের ক্ষেত্রে দেখব যে প্রথম দুইটা সমীকরণ J1 স্কোয়ার J2 স্কোয়ার, কারণ এটার সাথে J1 স্কোয়ার J2 স্কোয়ার আবার এটার সাথেও আছে কি J1 স্কোয়ার J2 স্কোয়ার, এর জন্য প্রথম দুইটা তুলনা করব। তুলনা করলে দেখা যাবে যে মানগুলো কিন্তু সেমই পাওয়া গেছে, অর্থাৎ আইগেন মান J1 প্লাস 1 h কাট স্কোয়ার, আবার এখানে J2 স্কোয়ারের মান J2 প্লাস 1 h কাট স্কোয়ার। তো 2 নং সমীকরণটা খেয়াল করলেও দেখব যে J1 স্কোয়ারের ক্ষেত্রে মানগুলো সেম পাওয়া গেছে, শুধুমাত্র কি পরিবর্তন হয়েছে, শুধুমাত্র স্টেটটা পরিবর্তন হয়েছে। এখানে স্টেটটা হচ্ছে J1 J2 M1 M2, আর এখানে স্টেটটা হচ্ছে J1 J2 Jm, আর বাকি কিন্তু দুইটা মানের ক্ষেত্রেই সেম সবগুলা। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু মানটা সেম পাওয়া গেছে তো স্টেটটা অবশ্যই সমানুপাতিক হওয়ার কারণে তো আমরা মানটা সেম পাইছি। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে স্টেট J1 J2 M1 M2 সমানুপাতিক হচ্ছে স্টেট J1 J2 Jm। তো এখানে আমরা কি লিখতে পারি, এই যে স্টেট দুটা রয়েছে একটা হচ্ছে ক্যাট J1 J2 M1 M2, আর একটা স্টেট হচ্ছে স্টেট J1 J2 Jm। এই দুটা স্টেট হচ্ছে সমানুপাতিক, আর সমানুপাতিক হওয়ার কারণেই এরা কি করে সেম আইগেন মান প্রদান করে। তো এই সমানুপাতিক চিহ্ন এখন যদি আমরা তুলতে চাই তাহলে কি করতে হবে, একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে। তো J1 J2 M1 M2 ইজ ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক যাকে আমরা C দ্বারা প্রকাশ করব। তো এখানে আমরা C দ্বারা সমানুপাতিক ধ্রুবক প্রকাশ করলাম, আর হচ্ছে J1 J2 Jm সেম আইগেন স্টেটে থাকবে J1 J2 Jm। এখন এই যে সিটা আমরা সমানুপাতিক ধ্রুবক হিসেবে ধরলাম না, এই সিকেই বলা হয় হচ্ছে ক্ল্যাপস গর্ডন সহগ। এখানে আমরা প্রথমে লিখে নিব যে 1 ও 2 নং সমীকরণ তুলনা করলে দেখা যায়। তো এই অংশটুকু আমরা লিখলাম, তারপর এই অংশটুকুকে আমরা 3 নং সমীকরণ দিব। এখন এখানে লিখব যে যেখানে সি হলো সমানুপাতিক ধ্রুবক আর এই সিকে ক্ল্যাপস গর্ডন সহগ বলা হয়। তো এখানে ক্ল্যাপস গর্ডন সহগ যে সিটা রয়েছে সেই সিটা Jm M1 M2 J1 এবং J2 কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে, কারণ হচ্ছে এই যে J1 J2 Jm এবং M1 M2 এরা সবাই কিন্তু এই সি এর সাথে সম্পর্কিত। তো এখানে আমরা লিখতে পারি যে সি কোয়ান্টাম সংখ্যা M1 M2 J1 এবং J2 এর উপর নির্ভর করে। তো যেখানে সি এর ঐকিক রূপান্তরটা এখানে লিখব। আমরা সি এর ঐকিক রূপান্তরটা লিখতে পারবো সি ইজ ইকুয়াল টু, যেহেতু সিটা কার উপর নির্ভরশীল J1 J2 M1 M2 এর উপর নির্ভরশীল, তো সামেশন অফ M1 M2 C J1 J2, আর আমরা নিচে লিখতে পারবো M1 M2। একটা ব্যাপার খেয়াল করি, এই যে J1 J2 এটার মান কিন্তু ফিক্সড থাকবে, অর্থাৎ আমরা যখন ম্যাথ করব দেখব যে J1 এর মান দেওয়া আছে এবং J2 এর মান দেওয়া আছে। একটা ম্যাথ আছে যেরকম J1 ইজ ইকুয়াল টু 1 এবং J2 ইজ ইকুয়াল টু হাফ এর জন্য ক্ল্যাপস গর্ডন সহগ নির্ণয় করো। তো এই J1 এবং J2 এর মানটা ফিক্সড থাকবে, কিন্তু এই যে M1 M2 Jm এদের মান ফিক্সড থাকবে না। তো আমরা ম্যাথ করার সময় দেখব যে C1 C2 C3 এভাবে এইগুলার মান বের করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে এই যে নিচের মানগুলা C1 C2 C3 এই যে M1 M2 ফিক্সড না থাকার কারণে আমরা এভাবে দিই যে C1 C2 C3 এর মান সুবিধার জন্য আমাদের সুবিধার জন্য 1 2 3 দ্বারা প্রকাশ করি। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে J1 এবং J2 এর মানটা ফিক্সড থাকবে, কিন্তু M1 M2 এর মানটা ফিক্সড থাকবে না। তো এখানে আমরা সমানুপাতিক চিহ্নটা দিলাম না, তো এই J1 J2 Jmটাকে প্রথমে লিখবো আর এটাকে পরে লিখবো, তাহলে আমাদের বইয়ের মতো আনসারটা আসবে। তো এখানে আমরা লিখতে পারি J1 J2 Jm।
জে এম, তাহলে এখানে কি হবে J1 J2 M1 M2 M1 M2 M1 M2। তো এখানে আমরা এসি এর যে ঐকিক নিয়মটা, এই ঐকিক ফর্মটা যদি এখানে বসায় দিই তাহলে আমরা 3 নং সমীকরণ কি পাবো? 3 নং হবে ক্যাট J1 J2 Jm ইজ ইকুয়াল টু হবে সামেশন M1 M2 C J1 J2 Jm M1 M2, আর সাথে কি আছে, স্টেটটা হচ্ছে ক্যাট J1 J2 M1 M2, ক্যাট J1 J2 M1 M2। তো আমাদের আনসার মোটামুটি শেষের দিকে। তো এখন আমরা নর্মালাইজেশনের যে শর্তগুলো রয়েছে সেগুলো নির্ণয় করে আমরা যে মেইন ক্ল্যাপসকরণ সহগটা অর্থাৎ সঠিক রূপে ক্ল্যাপসকরণ সহগটা নির্ণয় করব। তো এখন আমরা জানি যে নর্মালাইজেশনের নিয়ম অনুসারে যে ক্যাট এবং ব্রাম দুটা স্টেট রয়েছে। তো আমরা ক্যাটকে এভাবে প্রকাশ করি, তো এখানে আমি দেখাই। তো আমরা ক্যাটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করি এবং ব্রাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। যখন ব্রা এবং ক্যাট দুটো একসাথে করা হয়, তাদের যে ইনার প্রোডাক্ট করা হয়, অর্থাৎ এখানে একটা মান বসবে, এখানে আরেকটা মান বসবে, তো তাদের যে ইনার প্রোডাক্ট হয় সে মানটাই আমরা এখন নির্ণয় করব। এখন এখান থেকে আমরা যে স্টেটটা নিলাম সেটা হচ্ছে J1 J2 M1 M2। তো এই J1 J2 M1 M2কে ইনার প্রোডাক্ট করলে, অর্থাৎ আমরা যদি একটা অপেক্ষক নেই বোঝানোর জন্য, যদি সাই অপেক্ষকটা নেই, এটাকে আমরা ব্রা সাইনে রাখবো এবং ক্যাট সাইনের ভিতরে রাখবো। তো এই যেহেতু সেম যে অপেক্ষক, দুইটাই সেম অপেক্ষকের ক্ষেত্রে যদি ইনার প্রোডাক্ট করা হয় অর্থাৎ ব্রা এবং ক্যাটের মধ্যে রাখা হয়, তখন আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 1, এটা খেয়াল রাখবো। আবার যদি আমরা ভিন্ন কোনো স্টেট বা ভিন্ন কোনো অপেক্ষক দ্বারা এই ব্রা এবং ক্যাটের ভিতরে রাখি, ধরে নিলাম একটা হচ্ছে সাই অপেক্ষক আর একটা হচ্ছে ফাই অপেক্ষক, তো দুটা ভিন্ন অপেক্ষকের ভিতরে যদি আমরা ইনার প্রোডাক্ট করি তাহলে তার মানটা হয় 0। এখন আমরা যে স্টেটটা নেব সেম স্টেটের মধ্যে ইনার প্রোডাক্ট করব, অর্থাৎ ব্রা এবং ক্যাটের ভিতরে রাখবো, তখন তার মানটা কি হবে? 1 আসবে। তাহলে আমরা এই যে J1 J2 M1 M2 এই স্টেটের ভিতরে যে মানগুলো আছে সেগুলোকে আমরা ইনার প্রোডাক্ট করব, অর্থাৎ প্রথমে ব্রা এর ভিতরে রাখবো এবং তারপর ক্যাটের ভিতরে। তো এখন ব্রা ইন্টু J1 J2 M1 M2, তারপর হচ্ছে ক্যাট J1 J2 M1 M2। তো সেমের ক্ষেত্রে আমরা কি বললাম, এখানে যদি সেম স্টেট বা সেম অপেক্ষক থাকে তখন তার মান হয় 1। তো ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? 1। আবার আমরা এই J1 J2 Jm এর ক্ষেত্রেও যদি ইনার প্রোডাক্ট করি তাহলে তার মান হবে 1। তো J1 J2 Jm ব্রা এবং ক্যাটের অভ্যন্তরে ইনার প্রোডাক্ট করলে আমরা পাবো হচ্ছে 1। এবার এখানে একটু খেয়াল করি, তো আমরা এখানে দুটো অপেক্ষক নিব, একটা হচ্ছে সাই এবং আরেকটা হচ্ছে ফাই। তো এদের দুইজনকে আমরা ইনার প্রোডাক্ট করব। প্রথমে সাইকে সাই দ্বারা ইনার প্রোডাক্ট করব, তারপর হচ্ছে সাইকে ফাই দ্বারা ইনার প্রোডাক্ট করব। এখানে প্রথমে ব্রা সাইনটা নিব এবং তারপর ক্যাট সাইনটা নিব। তো এই সাইকে যখন আমরা ব্রা সাইনের ভিতরে রাখবো এবং তারপর ক্যাট সাইনের ভিতরে রাখবো, তখন আমরা যে মানটা পাবো তো সেই মানটা হচ্ছে 1। এবং এই সাইকে ভিন্ন আরেকটা অপেক্ষক ফাই দ্বারা যখন ইনার প্রোডাক্ট করব তখন কি মান পাবো? তো এই সাইকে ফাই দ্বারা ইনার প্রোডাক্ট করলে তখন আনসারটা আসে হচ্ছে 0। এটা হচ্ছে অভিনর্মীর শর্ত বা নর্মালাইজের শর্ত। এখন এই 1 এবং 0 এই দুইটা মান কি একটা নাম্বার না? তো যখনই আমরা ব্রা সাইনটা প্রথমে রাখবো এবং ক্যাট সাইনটা পরে রাখবো তখন নাম্বার পাওয়া যাবে। কিন্তু এর উল্টাটা হলে যখন আমরা ক্যাট সাইনকে প্রথমে রাখবো তারপর হচ্ছে ব্রা সাইনকে রাখবো, এটা হচ্ছে ক্যাট সাইন এবং এটা হচ্ছে ব্রা সাইন। তো সেম অপেক্ষক সাইকে প্রথমে আমরা ক্যাট সাইনের ভিতরে রাখবো, তারপর হচ্ছে ব্রা সাইনের ভিতরে রাখবো, তখন যে মানটা পাওয়া যাবে সে মানটা হচ্ছে একটা অপারেটর। আর এই যে অপারেটরটা পাওয়া গেল, তো এটা অপারেটর হিসেবে কাজ করবে, আর এই অপারেটরকে বলা হয় হচ্ছে প্রজেকশন অপারেটর। তো এবার এখানে একটু খেয়াল করি, এখানে আমরা যে স্টেটটা নিব সেই স্টেটটা হচ্ছে J1
Z2 M1 M2। তো এই J1 J2 এবং M1 M2কে প্রথমে আমরা ক্যাট করব। তো J1 J2 M1 M2 এটাকে আমরা ক্যাট সাইনের ভিতরে রাখবো। তারপর ব্রা সাইনের ভিতরে সেম স্টেটটাকে রাখবো। তো J1 J2 M1 M2। এখন এই যে এই অংশটুকু এটা একটা অপারেটর হিসেবে কাজ করে, আর এইটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রজেকশন অপারেটর। এখন এই প্রজেকশন অপারেটরকে যখন আমরা সামেশন করব, তো এখানে একটু খেয়াল করি, এই যে প্রজেকশন অপারেটরটা আছে না, এটাকে যদি আমরা সামেশন করি i = 1 থেকে n পর্যন্ত, আর এটা সাই i, এখানেও সাই i দিই, তখন আমরা যে মানটা পাবো সে মানটা হচ্ছে 1। আর এই যে নিয়মটা রয়েছে, অর্থাৎ এই প্রজেকশন অপারেটরকে সামেশন করে 1 পাওয়া যায়, এটাকে বলা হয় হচ্ছে আইগেন স্টেটে সম্পূর্ণ অভিনর্মী সেট। এই সেটটাকে বলা হবে আইগেন স্টেটে সম্পূর্ণ অভিনর্মী সেট। এই ক্ষেত্রে আমরা সামেশন এর নিচে লিখবো হচ্ছে M1 M2, আর এর মানটা পাওয়া যাবে হচ্ছে 1। তো এই সম্পূর্ণ সেটটাকে আমরা বলতে পারি আইগেন স্টেটে সম্পূর্ণ অভিনর্মী সেট। আর এই যে সমীকরণটা, এটা কী নিয়ম মেনে চলে, যখনই আমরা কোনো স্টেটকে সামেশন করব, আর স্টেটটা হতে হবে প্রথমে ক্যাট সাইনের ভিতরে, তারপর হচ্ছে ব্রা সাইনের ভিতরে, তখন আমরা আনসারটা পাবো হচ্ছে 1। তো এই অংশটুকু আমরা মনে রাখবো। তো এখানে আমরা কী লিখছি, আইগেন স্টেটে সম্পূর্ণ অভিনর্মী সেট নিচের সমীকরণ মেনে চলে, অর্থাৎ প্রজেকশন অপারেটরকে আমরা সামেশন করলে আনসার পাবো 1। তো এখন আমরা এভাবে লিখতে পারি যে ক্যাট J1 J2 JM = তো এই অংশটুকুকে আমরা এভাবে লিখতে পারি না, একটা 1 গুণ করে J1 J2 JM। মানের তো কোনো পরিবর্তন হলো না, কারণ J1 J2 JM এই স্টেটটা 1-এর সাথে গুণ হয়ে তো সেম এই স্টেটটাই থাকলো। এখন আমাদের কাজ হচ্ছে 1-এর পরিবর্তে কী লেখা, এই যে 1 = এই সম্পূর্ণ অভিনর্মী স্টেটটা আইগেন স্টেটটা রয়েছে না, তো এই আইগেন স্টেটটাকে আমরা 1-এর পরিবর্তে লিখে দিব। তো তাহলে আমরা লিখতে পারি M1 M2 J1 J2 M1 M2, তারপর হচ্ছে ব্রা J1 J2 M1 M2। তো এই অংশটুকু আমরা লিখলাম, তারপর কি অবশিষ্ট থাকলো, এটা তো 1-এর পরিবর্তে লিখলাম এই অংশটুকু। তো আর বাকি রইল হচ্ছে J1 J2 JM। তো এই অংশটুকুকে আমরা 5 নং সমীকরণ দেব। তো এবার আমরা লিখতে পারি হচ্ছে J1 J2 JM = তো এই অংশটুকুকে আমরা এভাবে লিখতে পারি J1 J2 JM। তো এখানে খেয়াল করলে দেখব যে J1 J2 M1 M2 হচ্ছে ব্রা সাইনটার ভিতরে রয়েছে এবং এটা হচ্ছে ক্যাট সাইনের ভিতরে রয়েছে। আমরা চাইলে এটাকে একসাথে লিখতে পারি এরকমভাবে যে সামেশন অফ M1 M2 তো থাকবেই। তো এইটাকে প্রথমে লিখব J1 J2 M1 M2, তারপর হচ্ছে এই যে ক্যাট সাইনের ভিতরে J1 J2 JM। তো এটা হচ্ছে ব্রা সাইন, আবার এটা সহ এটা হচ্ছে ক্যাট সাইন, তারপর হচ্ছে এই অংশটুকু, তো এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো, আর এই অংশটুকু আমরা ব্র্যাকেটের বাইরে রাখবো J1 J2 M1 M2। তো এটাকে আমরা 6 নং সমীকরণ দিব। তো এখন আমাদের কাজ হচ্ছে 3 নং এবং 6 নং সমীকরণ তুলনা করা। তো 3 নং এবং 6 নং সমীকরণ যদি তুলনা করি তাহলে দেখব যে 6 নং সমীকরণে J1 J2 JM, আবার 3 নং সমীকরণেও রয়েছে ক্যাট J1 J2 JM, আবার 6 নং সমীকরণের লাস্টের যে স্টেটটা রয়েছে সেটা হচ্ছে ক্যাট J1 J2 M1 M2, আবার এখানেও যে স্টেটটা রয়েছে সেটা হচ্ছে ক্যাট J1 J2 M1 M2। তাহলে এই যে 3 নং সমীকরণের সি এর জায়গায় মূলত কোন মানটা রয়েছে, সামেশন M1 M2 ব্রা J1 J2 M1 M2 ক্যাট J1 J2 JM। তো এই দুইটা যদি তুলনা করি তাহলে আমরা কি লিখতে পারি, C = এই যে এই মানটুকু লিখতে পারি, কারণ C এর জায়গাতে তো এই অংশটুকু রয়েছে। তো আমরা এটাই লিখব যে সুতরাং C = তো 3 এবং 6 নং সমীকরণ তুলনা করে পাই C = সামেশন M1 M2 J1 J2
M1 M2, তারপর ক্যাট J1 J2 JM। তো এটাকে আমরা 7 নং সমীকরণ দেব। তো এখানে আমরা ক্ল্যাবস গঠন সহ 4 নং সমীকরণে পাইছি C = সামেশন M1 M2 C JM M1 J1 J2। এটা হচ্ছে ঐকিক রূপান্তর। আর আমরা মেইন যে সমীকরণটা পেয়েছি সেটা হচ্ছে C = সামেশন M1 M2 J1 J2 M1 M2 J1 J2 JM। তো আমরা আলটিমেটলি যে ক্ল্যাবস গঠন সহগ সেটা লিখতে পারি, অর্থাৎ ক্ল্যাবস গঠন সহগ C = সামেশন M1 M2 C JM M1 M2 J1 J2। এটা হচ্ছে একটা মান, এবং 7 নং সমীকরণে যে C এর মানটা পাইছি সেটা হচ্ছে সামেশন M1 M2 ব্রাকেট J1 J2 M1 M2 ক্যাট J1 J2 JM। তো আমরা ক্ল্যাবস গঠন সহগ বের করে ফেলছি। এখন আমরা যুগ্ম ও অযুগ্ম স্টেটের মধ্যে যে সম্পর্কের শর্ত সেটা নির্ণয় করব। এখানে লিখতে পারি যেহেতু J = হচ্ছে J1 প্লাস J2। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে আমরা যে সম্পূর্ণ সিস্টেমটা নিয়েছিলাম সেই সিস্টেমের জন্য মোট কৌণিক ভরবেগ হচ্ছে J এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে M, এবং যে সিস্টেমটা নিব সেই সিস্টেমের মধ্যেই দুইটা সাব সিস্টেম নিয়েছিলাম যারা পরস্পর হচ্ছে আলাদা। তো একটা সাব সিস্টেমের জন্য যে মোট কৌণিক ভরবেগ সেটা হচ্ছে J1 এবং আরেকটা সিস্টেমের জন্য যে কৌণিক ভরবেগ সেটা হচ্ছে J2। এখন J এর জন্য আমরা জানি যে 3টা কম্পোনেন্ট রয়েছে, সেটা হচ্ছে Jx Jy এবং Jz। আবার এই J1 এর জন্য 3টা কম্পোনেন্ট থাকবে, সেটা হচ্ছে J1x J1y এবং J1z। তো J2 এর জন্য তো 3টা কম্পোনেন্ট থাকবে, J2x J2y এবং J2z। তো এখানে আমরা যেহেতু জানি যে এই সম্পূর্ণ সিস্টেমের যে মোট কৌণিক ভরবেগ J = J1 প্লাস J2, তাহলে এই Jz তো এই J এর উপাংশ। তো Jz = কি লিখতে পারি, এই J1 এবং J2 এর যে উপাংশ J1z এবং J2z এর সমষ্টি। তো এটাই আমরা লিখব যে Jz = হবে J1z প্লাস J2z। তো এখন আমাদের কাজ হচ্ছে যে 5 নং সমীকরণটা রয়েছে সেই 5 নং সমীকরণটার দিকে খেয়াল রাখা। তো আমাদের যে 5 নং সমীকরণ রয়েছে এই 5 নং সমীকরণের উভয় পক্ষে Jz অপারেটর দ্বারা অপারেট করব, অর্থাৎ উভয় পক্ষে Jz অপারেটরটা নিয়ে আসব। তো এখানে আমরা প্রথমে 5 নং সমীকরণটা লিখে নিব, তারপর উভয় পক্ষে Jz অপারেটরটা দিয়ে দিব। তো এখানে লিখতে পারি, তাহলে 5 নং সমীকরণকে লিখতে পারি ক্যাট J1 J2 JM = সামেশন M1 M2 J1 J2 M1 M2, তারপর হচ্ছে ব্রা J1 J2 M1 M2, তারপর হচ্ছে ক্যাট J1 J2 JM J1 J2 JM। তো এটা হচ্ছে 5 নং সমীকরণের অংশ। এখন আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষে Jz অপারেটর দ্বারা অপারেট করা। তো এখানে আমরা Jz নিয়ে আসবো, এখানে আমরা Jz নিয়ে আসবো। তো আমরা যখন এই প্রশ্নের আনসারটা সলভ করতেছিলাম, শুরুতে আমরা দেখছিলাম যে এই J1 J2 এবং JM হচ্ছে সম্পূর্ণ যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমের জন্য আইগেন স্টেট, এবং এই J1 J2 M1 M2 হচ্ছে যে সাবসিস্টেমগুলো ছিল সেই সাবসিস্টেমের জন্য আইগেন স্টেট। তো যখনই আমরা এই সম্পূর্ণ সিস্টেমের জন্য আইগেন স্টেটটা দেখব তখন আমরা কি করতে পারি, এই Jz তো সম্পূর্ণ সিস্টেমের জন্যই, এই যে এখানে আমরা Jz যে নিলাম কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টের যে অপারেটরটা আসলে কিসের অপারেটর, এই সম্পূর্ণ সিস্টেমের জন্য অপারেটর। তো যেহেতু এটা মিলে গেছে যে সম্পূর্ণ সিস্টেমের স্টেট এবং
সম্পূর্ণ সিস্টেমের কম্পোনেন্টের অপারেটর। তো আমরা এই অংশটুকুকে আইগেন মান সমীকরণ থেকে কি লিখতে পারি? আইগেন মান সমীকরণ থেকে আমরা জানি যে কোনো একটা অপারেটর যখন কোনো স্টেটকে অপারেট করে তখন যে একটা আইগেন মান দিবে এবং সেই স্টেটটাই দিবে। তো জেডকে যখন এই J1 J2 Jm দ্বারা অপারেট করা হবে তখন যে আইগেন মানটা দিবে সেটা হচ্ছে mh কাট। তো এটা আমাদের মনে রাখতে হবে। তো এই mh কাট তো যে স্টেট দ্বারা অপারেট হলো সেই স্টেটটাই আবার দিবে। তাহলে J1 J2 Jm স্টেট দ্বারা অপারেট হয়েছে তো এটাই দিবে J1 J2 Jm। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি মানটা বসাতে পারবো না, এই জেড দ্বারা অপারেট হবে না। কারণ কি? কারণ হচ্ছে J1 J2 M1 M2 হচ্ছে সাব সিস্টেমের জন্য যে মানটা সেটা নির্দেশ করে বা যে স্টেটটা সেটা নির্দেশ করে। কিন্তু এই জেড তো সম্পূর্ণ সিস্টেমের জন্য। তাহলে আমরা কি করতে পারি? এই জেডকে পরিবর্তন করে লিখতে পারি J1 Z প্লাস J2 Z। তো এই সামেশনকে এই ব্র্যাকেটের বাইরে আমরা বের করে দিতে পারবো। তো সামেশন M1 M2টাকে আমরা বাইরে বের করে দিলাম এবং এই ব্র্যাকেটের ভিতরে জেডের পরিবর্তে কি লিখতে পারি? J1 Z প্লাস J2 Z। তো J1 Z প্লাস J2 Z এটা লিখতে পারি, এটা হচ্ছে অপারেটর। তারপর যে মানটা আছে সেটা লিখতে পারি J1 J2 M1 M2। তারপর হচ্ছে J1 J2 M1 M2 J1 J2 Jm। তো এই J1 Z এটার এই সম্পূর্ণ মানটার সাথে আছে, আবার J2 Z এই সম্পূর্ণ মানটার সাথে আছে। তো আমরা আলাদা আলাদাভাবে যদি করি তাহলে J1 Z এটার সাথে লিখবো প্লাস এটা আবার এই সম্পূর্ণ মানটার সাথে লিখবো। তো এখানে এই বামপক্ষটা ঠিক থাকবে mh কাট J1 J2 Jm, আর এই সাইডটা কি হবে? সামেশন M1 M2। তো আমরা আলাদাভাবে দিয়ে দিলে J1 Z সাথে থাকবে কি এই যে স্টেটটা J1 J2 M1 M2। তারপর হচ্ছে J1 J2 M1 M2 J1 J2 Jm। তারপর প্লাস এই যে প্লাস, তারপর এই অপারেটরটা আবার সম্পূর্ণ অংশটুকুর সাথে আছে। তো J2 Z J1 J2 M1 M2। তারপর হচ্ছে J1 J2 M1 M2 ক্যাট J1 J2 Jm। তো ব্র্যাকেট ক্লোজ। তো এখানে আমরা কি করতে পারি? তো এই J1 Z এই যে স্টেটটা রয়েছে সেই স্টেটটাকে অপারেট করবে, আর এই যে এই স্টেটটার আছে না, এই স্টেটটা হচ্ছে ক্ল্যাবস গর্ডন সহগ। আমরা যখন C বের করছিলাম তখন দেখব যে এই অংশটুকুর মান হচ্ছে C এর মান, অর্থাৎ ক্ল্যাবস গর্ডন সহগের মান। তো এখন আমরা এই স্টেটটাকে যদি অপারেট করে তখন আমরা কি মান পাবো? তো যখন 1 Z এর অপারেটর দ্বারা অপারেট হবে তখন আমরা মানটা পাবো সেম mh কাটই পাবো, শুধুমাত্র M1h কাট পাবো, M1h কাট। আর যে স্টেটটা থাকবে সেই স্টেটটাই দিবে। তো J1 J2 M1 M2 স্টেটটা দিল, আর এই অংশটুকু তো ক্ল্যাবস গর্ডন সহগ। তো এটাকে আমরা লিখতে পারি J1 J2 M1 M2 J1 J2 M1 M2। তারপর হচ্ছে J1 J2 Jm। তারপর প্লাস এই প্লাস। এখন J2 Z অপারেটর যখন এই স্টেটটাকে অপারেট করবে 2 Z সবসময় কি করবে? M2 মান দিবে। 1 Z M1 মান দিছে, 2 M2 মান দিবে। তো M2h কাট দিবে এবং যে এই যে এই স্টেটটাকে অপারেট করলো না সেম স্টেটটাই ফেরত দিবে। তো J1 J2 M1 M2, আর এটা হচ্ছে ক্ল্যাবস গর্ডন সহগ J1 J2 M1 M2, আবার হচ্ছে J1 J2 Jm। খেয়াল করলে দেখবো যে h কাট এই সম্পূর্ণ মানটা আবার h কাট এই সম্পূর্ণ মানটা সেম।
তো আমরা এইচ কাট সম্পূর্ণ মানটা কমন নিব, কমন নিলে এখানে থাকবে m1 আর এখানে থাকবে m2, তো m1 প্লাস m2 থাকবে, আর আমরা কমন নিছি হচ্ছে এইচ কাট J1 J2 m1 m2, আর আছে কি এই যে এই সম্পূর্ণ মানটা যেটা হচ্ছে J1 J2 m1 m2, আবার হচ্ছে J1 J2 Jm। তো এই পাশটাতে কি ছিল mh কাট J1 J2 Jm, তো mh কাট J1 J2 Jm। তো এই সম্পূর্ণ মানটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, mh কাট J1 J2 Jm, আর এই সম্পূর্ণ প্লাস আকার আছে, এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস m1 m2 h কাট J1 J2 m1 m2, আবার এখানে হবে J1 J2 m1 m2, মানের কোনো পরিবর্তন হবে না, আর এখানে হবে J1 J2, এই যে এই টানটা কিন্তু এটার সাথেও আছে Jm। তো আমরা 5 নং সমীকরণ যখন খেয়াল করব তখন দেখব যে J1 J2 এবং Jm এর মান আছে একটা, সেই মানটা হচ্ছে এরকম যে সামেশন m1 m2 ক্যাট J1 J2 m1 m2 J1 J2 m1 m2, তারপর হচ্ছে ক্যাট J1 J2 Jm। এটা হচ্ছে আমরা 5 নং সমীকরণ থেকে পাই এই J1 J2 Jm এর মান। তো এই অংশটুকুকে তো আমরা সমান সমানের এই সাইডে নিয়ে আসছি, মাইনাস হয়েছে, তার মানে ওই সাইডে কি থাকবে, ডান সাইডে সমান 0 থাকবে। আবার এই অংশটুকু আমরা যদি লিখি মাইনাস m1, না তো প্লাস ছিল, এই যে m1 প্লাস m2 h কাট, আর বাকি অংশটুকু যদি আমরা ব্র্যাকেটের ভিতরে লিখি তখন কি হবে, এই যে অংশটুকুকে J1 J2 m1 m2 সমান 0। তো এখানে আমরা কি কমন নিতে পারি, এই যে এই মানটা এবং এই মানটা কিন্তু সেম, তো এই সম্পূর্ণ মানটা কমন নিতে পারি, আর এইচ কাটও কমন নিতে পারি দুইটা থেকে। তো এখানে আমরা কমন নিব হচ্ছে এইচ কাট সামেশন m1 m2 J1 J2 m1 m2 J1 J2 m1 m2 J1 J2 Jm। তো এটা কমন নিলাম, তাহলে থাকবে কি, এখানে m থাকবে আর এখানে থাকবে হচ্ছে m1 প্লাস m2। তো এখানে m থাকলো, আর এই মাইনাস দেওয়ার কারণে এই প্লাসটা কিন্তু চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, তো m1 মাইনাস m2 এটা থাকবে। এইচ কাট ইকুয়াল টু 0, এইচ কাট হচ্ছে একটা ধ্রুবমান, ওই সাইডে গিয়ে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন আমরা খেয়াল করি এই অংশটুকু m মাইনাস m1 মাইনাস m2 হয় এটা ইজ ইকুয়াল টু 0 হবে, নয়তোবা এই সম্পূর্ণ অংশটুকু ইজ ইকুয়াল টু 0 হবে। যেহেতু এই J1 J2 m1 m2 এই যে ব্রা সাইন এবং এই ক্যাট সাইন J1 J2 Jm, এই মানটা হচ্ছে ক্লেবস গর্ডন সহগের মান, আর এটা হচ্ছে একটা স্টেট। তো স্টেট কখনো কি 0 হয় না, আর ক্লেবস গর্ডন সহগও কখনো 0 হয় না। তাহলে আমরা কি লিখতে পারবো, m মাইনাস m1 মাইনাস m2 ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা লিখতে পারি যেহেতু ক্লেবস গর্ডন সহগ 0 হবে না, তাই m মাইনাস m1 মাইনাস m2 কী হবে, 0 হবে। m মাইনাস m1 মাইনাস m2 ইজ ইকুয়াল টু 0। তো এই মাইনাস m1 মাইনাস m2 ওই সাইডে গেলে প্লাস কী হয়ে যাবে, m1 প্লাস m2 হয়ে যাবে। সুতরাং m ইজ ইকুয়াল টু লিখতে পারি m1 প্লাস m2।
তো এখানে আমরা লিখতে পারি অর্থাৎ m = m1 + m2 না হলে CG বা ক্ল্যাপস কর্ডন সহগের বিলুপ্তি ঘটবে। তো এখানে যুগ্ম এবং অযুগ্ম স্টেটের মধ্যে সম্পর্ক কি? m = m1 + m2। আমরা যে স্টেটটা নিয়েছিলাম সম্পূর্ণ যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমের জন্য ছিল m এবং সাব সিস্টেমের একটা ছিল m1 এবং আরেকটা ছিল m2। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m = আমরা লিখতে পারি m1 + m2। তো এটাই আমরা প্রমাণ করলাম যে এই সম্পূর্ণ বা এই যুগ্ম অংশটুকুর ক্ষেত্রে যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m = এই যে আমরা আলাদাভাবে অযুগ্ম স্টেটের জন্য যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m1 এবং m2 তাদের যে সমষ্টি সেটা হচ্ছে m এর সমান। তো এটাই এখানে আমরা প্রমাণ করে দিলাম।